আসসালামু আলাইকুম। আজকের সামারি বইতে স্বাগত জানাচ্ছি। আজকের বই আ ব্রিফ হিস্ট্রি অফ থট। বইটির লেখক লুক ফেরি। লুক ফেরি হলেন একজন ফরাসি দার্শনিক, লেখক এবং রাজনীতিবিদ। তিনি দর্শনকে সাধারণ মানুষের কাছে সহজবোধ্য করে তোলার জন্য বিশ্বজুড়ে সমাদৃত। তাহলে শুরু করছি আজকের বই আ ব্রিফ হিস্ট্রি অফ থট। আপনি যদি দর্শনের দুনিয়ায় নতুন হয়ে থাকেন, তবে এর কঠিন সব শব্দ আর আ জটিল বাক্য দেখে ভয় পাওয়াটা খুবই স্বাভাবিক। মনে হয় যেন একটা ময়লা কাচের ভেতর দিয়ে সুন্দর দৃশ্য দেখার চেষ্টা করছি। কিন্তু আজকের এই বইয়ের ভিডিওটি আপনাদের জন্য দর্শনের এই কঠিন পথটিকে একদম সহজ করে দেবে। লুক ফেরির লেখা আ ব্রিফ হিস্ট্রি অফ থট বইয়ের এই সামারিতে আমরা প্রাচীন গ্রিক দর্শন থেকে শুরু করে আধুনিক যুগের চিন্তাধারা, পুরো ওয়েস্টার্ন ফিলসফির ইতিহাস খুব সহজ ভাষায় জানব। শুধু তাই নয়, আমরা শিখব কিভাবে এই দার্শনিক চিন্তাধারাগুলো যুগে যুগে মানুষকে মৃত্যুর ভয় জয় করতে এবং একটি অর্থপূর্ণ জীবন কাটাতে সাহায্য করেছে। তো চলুন শুরু করা যাক। প্রথম অধ্যায়, দর্শনের প্রধান ৩টি ধাপ। দর্শন বা ফিলোসফি আসলে কি? দার্শনিকরা এই প্রশ্নের একমত কোনো উত্তর দেন না। তবে সহজ কথায় বলতে গেলে, মানুষ হলো সসীম প্রাণী, অর্থাৎ একদিন আমাদের মৃত্যু হবে। অন্যান্য প্রাণী যেমন কুকুর বা সিংহ তাদের মৃত্যু নিয়ে ভাবে না, তারা শুধু বর্তমান নিয়ে বাঁচে। কিন্তু মানুষ জানে যে সে এবং তার প্রিয়জনেরা একদিন মারা যাবে। এই মৃত্যুর ভয় আমাদেরকে দুটি পথে নিয়ে যায়। একটি হলো ধর্ম, অন্যটি হলো দর্শন। ধর্ম, বিশেষ করে খ্রিস্ট ধর্ম, আমাদেরকে শেখায় ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখলে আমাদের মৃত্যুর পর আমরা স্বর্গে যাব এবং প্রিয়জনদের সাথে মিলিত হব। এটা শুধুমাত্র খ্রিস্ট ধর্ম না, ইসলাম সহ বেশ বা প্রথম সারির বড় ধর্মগুলো এই জিনিসটাই আমাদেরকে শেখায়। এভাবে ধর্ম আমাদের মৃত্যুর ভয় দূর করে। অন্যদিকে দর্শন আমাদের শেখায় যুক্তি ও চিন্তার মাধ্যমে নিজেদের ও পৃথিবীকে চিনে মৃত্যুর ভয়কে জয় করতে। দর্শনের এই চিন্তার ৩টি প্রধান ধাপ রয়েছে। প্রথমত, থিওরি, বাস্তবতা বা সত্য কি এবং আমরা কিভাবে তা জানতে পারি। দ্বিতীয়ত, এথিক্স, আমাদের কিভাবে আচরণ করা উচিত এবং সমাজের সাথে কিভাবে মিলেমিশে থাকা উচিত। এবং সর্বশেষ, উইজডম বা স্যালভেশন, জীবনের আসল অর্থ কী এবং মৃত্যুর ভয় জয় করে কিভাবে সুখী হওয়া যায়। দ্বিতীয় অধ্যায়, স্টোইসিজম এবং মহাবিশ্বের নিয়ম। প্রাচীন গ্রিসের অন্যতম প্রভাবশালী দর্শন ছিল স্টোইসিজম। তাদের মতে এই মহাবিশ্ব হলো একটি প্রাণীর মতো এবং প্রতিটি অংশ, এমনকি মানুষও, একটি নির্দিষ্ট অঙ্গের মতো কাজ করে। এই মহাবিশ্বের একটি নিখুঁত নিয়ম বা কসমস রয়েছে। স্টোইকদের মতে এথিক্স, মহাবিশ্বের এই প্রাকৃতিক নিয়মের সাথে মিলেমিশে চলাই হলো নৈতিকতা। নিয়মের বাইরে যাওয়া মানেই অন্যায়। যদিও এর একটি নেতিবাচক দিক ছিল, তারা মনে করত কেউ দাস হয়ে জন্মালে সেটাই তার নিয়তি এবং তাকে তা মেনে নিতে হবে। স্যালভেশন, স্টোইকরা বিশ্বাস করত মৃত্যু মানেই সব শেষ নয়। মৃত্যু হলো প্রকৃতির নিয়মে এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তর মাত্র। তাই মৃত্যুকে ভয় পাওয়ার কিছু নেই। তৃতীয় অধ্যায়, খ্রিস্ট ধর্ম কিভাবে গ্রিক দর্শনকে বদলে দিল। খ্রিস্ট ধর্ম মূলত কোনো দর্শন নয়, কারণ এটি যুক্তির চেয়ে বিশ্বাসের উপর বেশি জোর দেয়। তবে এটি গ্রিক দর্শনকে সরিয়ে মানুষের চিন্তায় এক বিশাল বিপ্লব এনেছিল। থিওরি, গ্রিকরা মনে করত লোগোস মানে যুক্তি বা নিয়ম হলো মহাবিশ্বের একটি অদৃশ্য কাঠামো। কিন্তু খ্রিস্ট ধর্ম বলল লোগোস হলো একজন ব্যক্তি, তিনি হলেন যীশু খ্রিস্ট, এবং সত্যকে জানতে হলে যুক্তির চেয়ে বিশ্বাসের বেশি প্রয়োজন। এথিক্স, গ্রিকরা মনে করত প্রকৃতি সবাইকে সমানভাবে তৈরি করেনি, যেমন কেউ নেতা অথবা কেউ দাস। কিন্তু খ্রিস্ট ধর্ম বলল
ঈশ্বরের কাছে সবাই সমান। মানুষ জন্মগতভাবে কি পেল তা বড় কথা নয়, বরং সে তার জীবন নিয়ে কি সিদ্ধান্ত নিচ্ছে সেটাই আসল। স্যালভেশন। খ্রিস্ট ধর্ম মানুষকে একটি ব্যক্তিগত অনন্তকালের প্রতিশ্রুতি দিল, যেখানে মৃত্যুর পর মানুষ তার নিজের সত্তা নিয়ে স্বর্গে যাবে এবং প্রিয়জনদের সাথে থাকবে। চতুর্থ অধ্যায়, বিজ্ঞান বিপ্লব এবং আধুনিক দর্শনের শুরু। ষোড়শ এবং সপ্তদশ শতাব্দীতে কোপার্নিকাস ও আইজাক নিউটনের মতো বিজ্ঞানীদের আবিষ্কার মানুষের চিন্তার জগৎকে নাড়িয়ে দিল। মানুষ বুঝতে পারল পৃথিবী মহাবিশ্বের কেন্দ্রে নেই এবং মহাবিশ্ব একটি নির্দিষ্ট যান্ত্রিক নিয়মে চলে। এই সময়ে ফরাসি দার্শনিক রেনে দেকার্ত আধুনিক দর্শনের সূচনা করেন। তিনি সব পুরনো বিশ্বাসকে বাতিল করে সন্দেহ এবং সমালোচনামূলক চিন্তার মাধ্যমে নতুন করে সত্য খোঁজা শুরু করলেন। এরপর এলেন জাক রুশো। তিনি বললেন, মানুষ অন্য প্রাণীদের মতো প্রকৃতির নিয়মে বন্দী নয়। প্রাণীরা যা করে সেটা স্বভাবজাতভাবেই করে, কিন্তু মানুষের পারফেক্টেবিলিটি বা নিজেকে পরিবর্তন করার ক্ষমতা রয়েছে। মানুষ চাইলে নিজের ইতিহাস নিজেই তৈরি করতে পারে। এটিই ছিল আধুনিক হিউম্যানিজম বা মানবতাবাদের শুরু। পঞ্চম অধ্যায়, ইমানুয়েল কান্ট এবং নতুন এথিক্স। রুশোর ধারণার উপর ভিত্তি করে জার্মান দার্শনিক ইমানুয়েল কান্ট নৈতিকতার নতুন সংজ্ঞা দিলেন। তিনি বললেন, একটি কাজ তখনই নৈতিক হবে যখন তা কোনো ব্যক্তিগত বা স্বার্থপর উদ্দেশ্য থেকে করা হবে না। মানুষ হিসেবে আমাদের কিছু সহজাত প্রবৃত্তি থাকে, যেমন ক্ষুধা বা লোভ, কিন্তু আমরা চাইলে এগুলোকে এড়িয়ে যেতে পারি। কান্টের মতে আমাদের এমনভাবে কাজ করা উচিত যা সবার জন্য কমন গুড এর জন্য কল্যাণকর হয়। নিজের স্বার্থ ত্যাগ করে বৃহত্তর মানবতার জন্য কাজ করাই হলো মানুষের আসল দায়িত্ব। ষষ্ঠ অধ্যায়, ফ্রেডরিক নিৎসে এবং পোস্ট মডার্ন ফিলসফির জন্ম। জার্মান দার্শনিক ফ্রেডরিক নিৎসে এসে আগের সব দর্শনকে এক ধাক্কায় বাতিল করে দিলেন। তিনি খ্রিস্ট ধর্ম, হিউম্যানিজম বা সমাজতন্ত্রের মতো সব মতবাদকে নিহিলিজম বা জীবন বিরোধী বলে আখ্যা দিলেন, কারণ এই মতবাদগুলো মানুষকে বর্তমান জীবন বাদ দিয়ে একটি উন্নত ভবিষ্যৎ বা কাল্পনিক ইউটোপিয়ার জন্য কাজ করতে বলে। নিৎসে বললেন, জীবনের অর্থ খোঁজার জন্য অন্য কোনো আদর্শ বা ভগবানের দরকার নেই। জীবন নিজেই জীবনের অর্থ। তিনি মানুষের ভেতরের দুই ধরনের শক্তির কথা বললেন। এক, রিঅ্যাক্টিভ ফোর্স, যা মানুষকে অপরাধবোধ, অনুশোচনা বা ভয়ের মধ্যে রাখে, এবং দুই, অ্যাক্টিভ ফোর্স, যা মানুষকে স্বাধীনভাবে বাঁচতে শেখায়, যেমন শিল্প বা আর্ট। নিৎসে চাইলেন আমরা যেন এই দুই শক্তির ব্যালেন্স করে বর্তমান জীবনকে তীব্রভাবে উপভোগ করি। সপ্তম অধ্যায়, কন্টেম্পোরারি হিউম্যানিজম। নিৎসের পর দর্শনের নতুন রূপ হল কন্টেম্পোরারি হিউম্যানিজম বা সমসাময়িক মানবতাবাদ। এটি আধুনিক মানবতাবাদ এবং নিৎসের চিন্তাধারার একটি মিশ্রণ। এই দর্শন আমাদের শেখায় যে আমরা কখনোই বাস্তবতার পুরোটা জানতে পারবো না। যেমন একটি দেশলাই বাক্সের ৬টি দিক থাকলেও আমরা একসাথে শুধু ৩টি দিক দেখতে পাই, অর্থাৎ আমাদের জ্ঞানের একটি সীমা আছে। এই দর্শন আমাদের ওপরের কোনো কাল্পনিক আদর্শের, যেমন উগ্র জাতীয়তাবাদের মতো এরকম কোনো বিষয়ের জন্য জীবন দিতে বলে না, বরং এটি আমাদের চারপাশের মানুষদের ভালোবাসতে এবং তাদের জন্য কাজ করতে শেখায়। এটি মৃত্যুর ভয়কে পুরোপুরি দূর করতে পারে না ঠিকই, কিন্তু এই ভয়কে কাজে লাগিয়ে বর্তমানকে আরও অর্থপূর্ণ করতে সাহায্য করে। শেষ করছি। ওয়েস্টার্ন ফিলসফির ইতিহাসে আমরা 5টি বড় ধাপ দেখলাম: গ্রিক দর্শন, খ্রিস্ট ধর্ম, আধুনিক মানবতাবাদ, পোস্ট মডার্নিজম এবং কন্টেম্পোরারি ফিলসফি। প্রতিটি যুগেই থিওরি, এথিক্স এবং স্যালভেশনের নতুন নতুন ধারণা তৈরি হয়েছে। আর আজকের যুগের কন্টেম্পোরারি হিউম্যানিজম আমাদের শেখায় কাল্পনিক ভবিষ্যতের পেছনে না ছুটে বর্তমান মানুষ এবং সমাজকে ভালোবাসতে। এই ছিল আজকের বই। যারা দর্শন বা দর্শনের ইতিহাস এবং
বিভিন্ন যুগে বিভিন্ন সময়ে বড় বড় মনীষী বা পণ্ডিতদের চিন্তাধারা সম্পর্কে জানতে চান, তাদের জন্য অবশ্যই বইটা ভালো লাগবে। এখানে মূল কথাগুলো খুবই অল্প আলোচনার মাধ্যমে তুলে এনেছি। যারা আরো জানতে চান তাদেরকে বলবো অবশ্যই পুরো বইটা পড়বেন। যদি বাংলা অনুবাদ নাও পাওয়া যায়, তাও চেষ্টা করবেন ইংরেজিটা পড়ার। এতে করে আপনার ইংরেজি পড়ার অভ্যাসও তৈরি হবে। ভালো থাকুন, দেখা হচ্ছে পরের বইতে। বাই।